তোর মতো সামান্য মাত্র গরিব ঘরের ছেলে আমাকে ভালোবাসে, এটাই তো তোর ভাগ্য। ওই যে ওই ছেলেটাকে দেখছিস, ওই ছেলেটা আমার জন্য কত পাগল। ছেলেটা ঢাকা শহরের বড়লোক পরিবারের একমাত্র ছেলে। আমি এখন তার সাথে রিলেশনে যাব। তুই যদি 5 বছরের মধ্যে ওর চাইতে বড়লোক হতে পারিস, তাহলে আমি আবার তোর কাছে ফিরে আসবো। আমার কাছে আর ফিরে আসার দরকার নেই, আপনি তার কাছেই থাকেন। আর আমাকে চড় মারছেন না, এটার প্রতিশোধ আমি খুব শীঘ্রই নেব, শুধু সময়ের অপেক্ষায়। আল্লাহ একদিন আমাকে সেই জায়গায় পৌঁছে দেবে। আরে যা যা, তোর মতো কত ছেলেকে দেখেছি, আমার বালটাও ছিঁড়তে পারবে না। তুই যদি 5 বছরের ভিতরে বড়লোক হতে পারিস, তাহলে আমি জুতার মালা গলায় দিয়ে পুরো এলাকা ঘুরবো। ঠিক আছে, তোর এই কথাটা মাথায় রাখিস। আজকের মতো চলে গেলাম, আবারও কবে দেখা হবে তার কোনো ঠিক নেই। এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো তার বাসায়। এসে দেখে তার বড় চাচা বসে আছে। মিন্টুকে দেখে তারপর চাচা বলতে লাগলো, মিন্টু, তোমার আব্বাকে বলেছিলাম যে বিদেশে যাওয়ার জন্য। তোর আব্বার তো বয়স হয়ে গেছে, এখন তো উনি আর যেতে পারবে না। চাইলে তুই যেতে পারিস। একজন এজেন্ট আছে, 50,000 টাকা দিলে সে ইটালি নিয়ে যাবে। কি বলিস? 50,000 টাকা ইটালি? এটা কখনো সম্ভব না। অন্যান্য মানুষরা তো 10-12 লক্ষ টাকা দিয়েও যেতে পারে না, আর তুই 50,000 টাকা দিয়ে আমার ছেলেকে ইটালি পাঠাবি? তুই নিশ্চয়ই আমার ছেলেকে মারার চেষ্টা করতেছিস না? আমার ছেলেকে বিদেশে যেতে দিব না। মিন্টু, তুই গ্রামে থাক। গ্রামে আমার সাথে খেতে খামারে কাজ কর, এমনিতে চলে যেতে পারবো আমরা। আব্বু, তুমি একটু শান্ত হও, আমি চাচার সাথে কথা বলতেছি। চাচা কোন এজেন্ট নিয়ে যাবে, আমি ওনার সাথে কিছু কথা বলতে চাই। ওনার সাথে কি আমাকে কথা বলিয়ে দিতে পারবে? হ্যাঁ, ওনার সাথে কথা বলিয়ে দিতে পারবো। কালকে উনি আসবে। সাব্বিরও যাইতেছে। যদি তুই যেতে চাস তাহলে বলতে পারিস। আমি আমার নিজের কাছ থেকে 50,000 টাকা দিয়ে এরপর তোকে পাঠাবো। পরে না হয় তুই বিদেশে গিয়ে আমাকে আর 50,000 টাকা বাড়িয়ে দিয়ে মোট 1 লক্ষ টাকা দিয়ে দিবি। ঠিক আছে, ওইখানে গিয়ে যদি আমি ভালো কাজ পাই এবং সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি 50,000 না, 1 লক্ষও না, তোমাকে 5 লক্ষ টাকা দেব। আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। আব্বু, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি অন্যদেরকে বুঝিয়ে বলবো। মিন্টুর বড় চাচা তাদের বাড়ি থেকে চলে আসলো ওনাদের বাসায়। এদিকে মিন্টুর আম্মু আব্বু কান্না করতে লাগলো আর বলতে লাগলো, বাবারে, তোর বিদেশে যাওয়ার কোনো দরকার নেই, দেশেই থাক। দেশে খেয়ে পরে বড় হতে পারবি। আমাদের টাকা পয়সার কোনো দরকার নেই, আমরা এমনিতেই সুখে আছি। তুই বিদেশে যাস না বাবা। আব্বু, আমাকে বিদেশে যেতে হবে, আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে। আমি একজনকে দেখাতে চাই যে আমিও চাইলে পারি। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি ভালো থাকবো। যদি একবার পৌঁছাতে পারি, তাহলে তো আল্লাহর রহমতে আশা করি ভালো কাজ পেয়ে যাব। তবু আমার অনেক ভয় হয়, আগে বিদেশে পাঠাই নাই কাকে। আর তোকেও আমি পাঠাতে চাই না। তোর বড় ভাই আছে ঢাকায়, তোর বড় ভাইয়ের সাথে যোগাযোগ কর, সে তোর একটা কাজ ব্যবস্থা করে দেবে। আমি যেহেতু একবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি বিদেশে যাব, তার মানে আমি বিদেশে যাব। আর একটা কোনো কথা বলবে না। যদি মারা যাই, যদি তোমাদের হাতে লাশটা এসে পৌঁছায়, তাহলে আমার লাশ না হয় কবর দিয়ে দিবে। আর যদি বেঁচে থাকি, তাহলে তোমাদের সাথে অবশ্যই যোগাযোগ করব। এই বলে মিন্টু চলে গেল তার রুমে। তার ট্যাঙ্ক থেকে একটা মাটির ব্যাংক বের করে ভেঙে ফেলতেই দেখতে পেল অনেকগুলো টাকা আছে ব্যাংকের ভিতরে। সবগুলো টাকা গুনে দেখে মাত্র 12,300 টাকা আছে। মিন্টু টাকাগুলো নিয়ে চলে আসলো তার বড় চাচাদের বাসায়। তার বড় চাচাকে ডাকতে ডাকতে বলতে লাগলো, চাচা চাচা, একটু বাইরে বের হন, আপনার সাথে জরুরি কথা আছে। মিন্টুর বড় চাচা বাইরে বের হয়ে মিন্টুর কাছে আসতেই মিন্টু বলতে লাগলো, চাচা, এইখানে 12,000 টাকা আছে, এই টাকাটা আপনি রাখেন। যদি কোনো দরকার হয় তাহলে এই টাকাটা খরচ করবেন।
এখন আমার টাকা পয়সার কোনো দরকার নেই। তোকে আমি আগেই বলেছি যে তোকে আগে পাঠাবো, এরপর আমি তোর কাছ থেকে টাকা নিব। কালকে লোকটা আসলে যা যা বলবে তাই করতে হবে। ঠিক আছে চাচা, তাহলে কালকে লোকটা আসলে আমাকে ডাক দিবেন। আমি এখন বাসায় যাই। এই বলে মিন্টু চলে আসলো বাসায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় খাওয়া দাওয়া করে চলে আসলো তার বন্ধুর চায়ের দোকানে। এটা তার বন্ধুর চায়ের দোকান না, এটা হচ্ছে তার আব্বুর চায়ের দোকান। সে মাঝে মধ্যে চায়ের দোকানে বসে। মিন্টু বেঞ্চে বসে পড়তেই তার বন্ধু বলতে লাগলো, কি রে মিন্টু, আমি এসব কি শুনতেছি? তুই নাকি বিদেশে যাবি, তাও আবার 50,000 টাকা দিয়ে? হ্যাঁ, ঠিকই শুনেছিস। আমি 20,000 টাকা দিয়ে ইটালি যাব। দেখি যদি যাইতে পারি তাহলে তো খুব ভালো হবে। আর যদি রাস্তায় মারা যায় তাহলে আমার লাশ যদি দেশে আসে তাহলে আমাকে কবর দিয়ে দিস। হঠাৎ তুই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস কেন? মিথিলার সাথে কি আবারও তোর কোনো কিছু হয়েছে? ওই মেয়েটা কি আবারও তোকে কিছু করেছে? আরে না, ওই মেয়েটা আমাকে কোনো কিছুই করে নাই। আমি যদি বিয়ে করি তাহলে তো একটা বাড়িঘর লাগবে। বাড়িঘর নেই, কোনো কিছুই নেই, এগুলো তো বানাতে হবে। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি বিদেশে যাব। যাইতে পারলে সফল, আর না যাইতে পারলে মরা। মিন্টু রোহানের সাথে কথা বলে চলে আসলো বাসায়। অন্যদিকে মিথিলা ওই ঢাকার ছেলের সাথে কথা বলতে লাগলো। সারা রাত ফোনে কথা বলে পরের দিন সকালে ওই ছেলেটার সাথে ঘোরাঘুরি করতে লাগলো। এদিকে মিন্টু মিথিলাকে দেখেও না দেখার ভান করে মাথা নিচু করে চলে আসলো তার বড় চাচাদের বাসায়। তার বড় চাচাকে ডাকছে এমন সময় তার বড় চাচার সাথে দুইজন লোক বাড়ির ভিতর থেকে বের হয়ে আসলো। মিন্টুকে দেখে তারপরও চাচা বলতে লাগলো, স্যার, ওর নাম হচ্ছে মিন্টু। কালকে আপনাদেরকে ফোনে বলেছিলাম না একজনের কথা, এটাই হচ্ছে সেই একজন। ও আমার ছেলেকে তো দেখছেন, সেও যাবে তার সাথে। এই নেন 1,00,000। আর কি কি করতে হবে আমাদেরকে বলে দেন। আর তেমন কিছু করতে হবে না, যেহেতু আইডি কার্ড আছে দুইজনের, তাহলে পাসপোর্টের ফিঙ্গার দিয়ে আসবেন কালকে গিয়ে, এবং সামনের সপ্তাহের মধ্যে আপনাদেরকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলবো। কিন্তু স্যার, আমার জানা মতে তো একটা পাসপোর্ট আসতে আসতে সর্বোচ্চ 1 মাস সময় লাগে। আপনারা 1 সপ্তাহের মধ্যে সকল কিছু কমপ্লিট করে ফেলবেন। হ্যাঁ, আমরা 1 সপ্তাহের মধ্যে সকল কিছু কমপ্লিট করে ফেলবো। সব কিছু কমপ্লিট করে এরপর আপনাদেরকে জানাবো যে সকল কিছু রেডি হয়ে গেছে। ঠিক আছে, কালকে না হয় আমি দুইজনকে নিয়ে চলে যাব দুইজনের ফিঙ্গার দেওয়ার জন্য। আপনি থাকবেন তো এখানে? না, আমরা থাকতে পারবো না, আমরা ঢাকায় থাকবো। আমি একটা ফোন নাম্বার দিব, ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে ওরা বাকি সব কিছু করে দিবে। আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না। ঠিক আছে, আপনি নাম্বার দিয়ে যান, আমি কালকে ওইখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করব। লোকগুলো মিন্টুর বড় চাচার বাড়ি থেকে চলে গেল। এদিকে মিন্টু লোকগুলোর কথা শুনে বেশ খুশি হয়ে গেল। আনন্দে আত্মহারা হয়ে তার চাচাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, চাচা, আমি যদি একবার যাইতে পারি তাহলে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আমি আপনাকে যা কথা দিয়েছি তাই দিব। আর সাব্বির কোথায়? সাব্বিরকে ডাক দেন, তার সাথে কথা বলি। সাবির তো সেই কখন গঞ্জে চলে গেছে। ওইখানে তো আজকে গান হবে এটার জন্য। তুমিও ওইখানে যাও, সাব্বিরকে পেয়ে যাবে ওখানে। ঠিক আছে চাচা, আমি তাহলে এখন যাই, কালকে দেখা হবে। এই বলে মিন্টু চলে আসলো গঞ্জে। এসে দেখে সাব্বির দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে। গান শোনা শেষ করে মিন্টু সাব্বিরকে নিয়ে চলে আসলো নদীর পাড়ে। দুজন বসে আছে এমন সময় সাব্বির বলতে লাগলো, কি মিন্টু, আমি এসব কি দেখতেছি? মিথিলা ঢাকার একটা ছেলের সাথে বাইকে বসে ঘোরাঘুরি করছে, তুই কিছু বলছিস না তাকে? সে না তোকে ভালোবাসে, আর তুইও তো তাকে ভালোবাসিস। হ্যাঁ, আমিও তাকে ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। কিন্তু কি আর বলবো, কপালে যদি লেখা নাই থাকে তাহলে সে আসবে কি করে? আমার কাছে টাকা নেই, বাইকও নেই, তাহলে সে থাকবে কি করে আমার কাছে?
এটাই একদম ঠিক কথা বলেছিস। তবে আমরা আমাদের স্বপ্ন দেশ যাইতেছি। ইতালি তো সব ছেলেরই স্বপ্ন যে ওই দেশে যেতে পারলেই বড়লোক হওয়ার চান্স অনেক বেশি। হ্যাঁ, আমিও জানি। এটার জন্যই তো আব্বু আম্মুকে কোনো মতে রাজি করিয়ে নিয়েছি। একবার যেতে পারলে তাকে এই সব কিছু কিনে নিয়ে দেখিয়ে দিব যে আমিও চাইলে পারি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। কিন্তু আমরা ওখানে গিয়ে কি করবোটা কি? আর কার আন্ডারে কাজ করব? কে আমাদের কাজ দিবে? আমরা তো কোনো কিছুই জানি না। এটাও তো বাবার কথা। আমার মাথায় তো আগে আসেনি এই কথাটা। আগে আসলে তো আমি তাদেরকে জিজ্ঞাসা করতে পারতাম। আচ্ছা, তাদেরকে পরে জিজ্ঞাসা করা যাবে। এখন চল বাড়ির দিকে যাই। দুপুর হয়ে এসেছে। গিয়ে খাওয়া দাওয়া করে শরীর তো সুস্থ রাখতে হবে। আবার সামনে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিব। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। চল তাহলে বাসায় চলে যাই। বিকালে না হয় বের হব দুজনে। এই বলে সাব্বির আর মিন্টু চলে আসলো দুজনের বাসায়। মিন্টু দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার বড় ভাই কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার বড় ভাই বলতে লাগলো, কিরে মিন্টু, আমি এসব কি শুনতেছি? তুই নাকি ইতালি যাইতেছিস? 50,000 টাকা দিয়ে আবার আব্বুর টাকা দেয় নাই, টাকা দিয়েছে বড় চাষা। হ্যাঁ ভাইয়া, আমি ইটালি যাইতেছি। সকল কিছু রেডি করে ফেলবো খুব শীঘ্রই। আর খুব শীঘ্রই এই বাংলাদেশ ছেড়ে চলে যাইতেছি ইতালি। তবে জানি না ইতালিতে যেতে পারবো নাকি মাঝপথেই মারা যাব। শুনেছি যে লিবিয়া দিয়ে ইটালি যেতে হয়, মানে সমুদ্র পার করে, এরপর ইটালি যেতে হয়। এখন যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, তাহলে একবার ঘুরে আসি। যদি মারা যাই তো মারা গেলাম, আর বেঁচে থাকলে অবশ্যই কথা হবে। ঠিক আছে, যা তাহলে। তুই আর সাবধানে থাকবে, কিন্তু ওখানে টাকা নিয়ে যাবি ওই দেশে, কিন্তু তুই গিয়ে চাকরি খুঁজে পাবি না। পুলিশের হাত থেকে সাবধানে থাকতে হবে তোকে। যদি পুলিশ একবার দেখতে পারে তাহলে এই গুলি করে মেরে ফেলবে। আমি অনেক জায়গায় দেখেছি যে পুলিশরা গুলি করে মেরে ফেলে। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছে ভাইয়া। আচ্ছা, ভাগ্যে যদি মরণ লেখা থাকে তাহলে তো মরণ হবে, আর মরণ যদি না লেখা থাকে তাহলে মরণ হবে না। এইসব নিয়ে কথা বলছে মিন্টু। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকালে মিন্টু তার সকল বন্ধুদেরকে নিয়ে পুরো এলাকাটা ঘুরে নিল। আবার কবে ঘোরাঘুরি করতে পারে কে জানে। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় তার ফোনটা আবারও বেজে উঠল। তাকিয়ে দেখে তার বড় চাচা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার বড় চাচা বলতে লাগলো, মিন্টু, তুমি কি সাঁতার পারো নাকি? হ্যাঁ, সাঁতার পারি আমি। কেন, কি হয়েছে? যেহেতু সাগর পথে তোমাদেরকে পাড়ি দিতে হবে, সো মাঝপথে যদি বিপদে পড়ো তাহলে সাগরে ঝাঁপ দিতে হবে। আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল, আমি বলে দিয়েছি যে সাঁতার পারে। ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সাঁতার পারি। আমি সাঁতারে আমাদের গ্রামে সবার প্রথম হয়েছিলাম। মিন্টু সবার সাথে কথা বলে চলে আসলো বাড়ির ভিতরে। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় মিন্টুর আম্মু মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তুই কি সত্যি ইটালি যেতে রাজি আছিস নাকি আমাদের সাথে অভিমান করে ইতালি যাচ্ছিস? আমি কারোর সাথে অভিমান করে ইতালি যাইতেছি না। আমি আমার ইচ্ছা মতো ইতালি যাইতেছি। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি যদি ভালোভাবে পৌঁছে যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করব। আর যাইতে এখনও দেরি আছে। হ্যাঁ, আমি জানি যাইতে এখনো অনেক দিন দেরি আছে, তবুও আমার মন তো মানতেছে না। তোর যাওয়ার দরকার নেই বাবা, তুই বাড়িতেই থাক, বাড়িতেই অনেক ভালো আছিস। না আম্মু, আমি যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আর আমার সকল কিছু দেয়া হয়ে গেছে, সো আমাকে যেতেই হবে। আমাকে আটকে রেখে কোনো লাভ হবে না, আমাকে যেতেই হবে। মিন্টুর আব্বু, তুমি মিন্টুকে একটু বুঝাও, ইটালি যাওয়া এত সহজ না। আমি শুনেছি যে সাগর পথ দিয়ে যেতে হয়, ওখানে অনেক মানুষ মারা যায়, আবার অনেক মানুষ ফিরেও আসে। আমি তোকে যেতে দিব না। হ্যাঁ, আমিও জানি সাগর পথ দিয়ে যেতে হয়। আমি যেহেতু একবারও বলেই দিয়েছি যাব, তার মানে যাব। এই বলে মিন্টু চলে গেল তার রুমে। দেখতে দেখতে কেটে গেল একটি দিন। পরের দিন সকালে
মিন্টু রেডি হয়ে চলে আসলো তার বড় চাচাদের বাসায়। তার বড় চাচা আর সাব্বিরের সাথে চলে আসলো পাসপোর্টের ফিঙ্গার দেওয়ার জন্য। লোকেশনে এসে যে নাম্বার দিয়ে গিয়েছিল ওই নাম্বারে কল দিতেই দুজন লোক এসে নিয়ে গেল তাদেরকে। দীর্ঘ 3 ঘন্টা পর দুজনের ফিঙ্গার দেওয়া হতেই দুজন বাইরে চলে আসলো। কিরে মিন্টু, সব কিছু কমপ্লিট তো? আর কোনো বাকি নেই? না চাচা, আর কোনো বাকি নেই, সব কিছু কমপ্লিট। ওই লোকটা বলেছে যে আমাদের আর আসতে হবে না, কয়েকদিন পর নাকি আবারও ফোন দিবে। ফোন দিলে পরে আমাদেরকে মেডিকেল টেস্ট করাবে, এরপর আমরা বিদেশে যেতে পারবো। হ্যাঁ, আমিও জানি মেডিকেল টেস্ট করাতে হয়। আচ্ছা চল এখন বাসায় যাই, দুপুর হয়ে গেছে। মিন্টু, সাব্বির এবং মিন্টুর বড় চাচা চলে আসে বাসায়। দুপুরে খাওয়া দাওয়া করে মিন্টু তার বাড়ির দিকে যাচ্ছে। এমন সময় রাস্তায় মিথিলার সাথে দেখা। মিন্টু মাথা নিচু করে হেঁটে যাচ্ছে। এটা দেখে মিথিলা বলতে লাগলো, কিরে, কি শুনছিস এসব? তুই নাকি ইটালি যাচ্ছিস, তাও আবার লিবিয়া দিয়ে নদী পথে? যা যা, মরার শখ হয়েছে, তাড়াতাড়ি যা, গিয়ে মরে গেলে তো আমিও আরো বাঁচি। মিথিলার এমন কথা শুনে মিন্টু কোনো কিছুই বলল না। ওইখান থেকে সোজা চলে আসলো বাসায়। বাড়ির ভেতরে ঢুকে তার আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, আর কয়েকটা দিন তো আছি, আমাকে একটু ভালো মন্দ খাইয়ে দাও। আবার কবে জানি বাড়িতে আসি, আবার না আসি, এটা তো বলতে পারবো না। শেষবারের মতো তোমার হাতে রান্নাটা খেয়ে যাই। এসব বলিস না বাবা, আল্লাহ সব সময় তোর বিপদে আপদে পাশে ছিল, এখনো থাকবে। তুই দেখবি আল্লাহ ঠিক তোকে ইতালি পৌঁছে দিবে। তোর আব্বুকে আমি বাজারে পাঠিয়েছি, বাজার করে আনো, এরপর তোকে রান্না করে খাওয়াবো। যা, ফ্রেশ হয়ে গিয়ে একটু ঘুমা, সারাদিন বাহিরে ছিলি। মিন্টু চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে আর মনে মনে মিথিলার কথা চিন্তা করছে। মিথিলা, আমাকে তো ঠকাইতেছো, এটা শাস্তি তো তোমাকে একদিন ঠিক পেতেই হবে। আল্লাহ সবাইকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। এইসব ভাবতে ভাবতে মিন্টু যে কখন ঘুমের দেশে পাড়ি দিয়েছে বলতে পারে না। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকালে মিন্টু ঘুম থেকে উঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে তার আব্বু আম্মুর সাথে গল্প করছে। গল্প করতে করতে মিন্টু তার মায়ের কোলে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মিন্টু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো তার চাচাদের বাসায়। সাব্বিরের সাথে আড্ডা দিতে লাগলো। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল 9 দিন। মিন্টু তার চাচাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চাচা, আপনি এতগুলো টাকা দিয়ে দিয়েছেন ওদেরকে, আজকে 9 দিন হতে চলল, ওরা তো কোনো খোঁজ খবর জানালো না। এত অধৈর্য হলে হবে মিন্টু? টাকা যেহেতু দিয়েছি, ওরা যেহেতু কাজ করতেছে, সো অবশ্যই তোমাদেরকে নিবে। আর পাসপোর্টের জন্য ফিঙ্গার দিয়ে এসেছো, হয়তো ওইটাই দেরি হচ্ছে। তারা ফোন দিবে, আজকে বা কালকে অবশ্যই ফোন দিবে। মিন্টুর বড় চাচা মিন্টুর সাথে কথা বলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ফোন দিয়েছে ওই লোকটা। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, আপনাদের সব কিছু রেডি আছে, এখন শুধু মেডিকেলের করানো বাকি। আপনারা কালকে 2 জনকে নিয়ে চলে আসবেন মেডিকেলে। করোনার জন্য এইখানে 4 থেকে 10 হাজার টাকা লাগবে। মেডিকেল করানোর কতদিন পর তাদেরকে নিয়ে যাবেন? মেডিকেল করানো 2 থেকে 3 দিন পর তাদেরকে নিয়ে যাব। এখন যে কোনো দিন নিয়ে যেতে পারি, আবার 2 থেকে 3 দিনও লাগতে পারে। ও আচ্ছা, ঠিক আছে। আমি কালকে ঢাকায় এসে আপনাদের সাথে যোগাযোগ করব। বাকিটা না হয় আপনারা দেখে নেবেন কি করতে হয়। মিন্টু চাচার কথা বলা শেষ করে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তোকে বলেছিলাম না ওরা ফোন দিবে? এই দেখ ফোন দিয়েছে। কালকে আমাদেরকে ঢাকায় যেতে হবে, মেডিকেল করাবে, এরপর 2-3 দিন মধ্যে তোদেরকে নিয়ে চলে যাবে। ঠিক আছে চাচা, আমি তাহলে এখন বাসায় যাই, গিয়ে আব্বু আম্মুকে বলি যে আমার আর বেশি সময় নেই, 2 থেকে 3 দিনের মধ্যে আমি চলে যাব। ঠিক আছে, যা। তাহলে শোন একটা কথা, তুই যে ইটালি যাচ্ছিস এটা কিন্তু কাউকে বলবি না, আর এখন চুপচাপ থাকবি।
যেদিন ইটালি গিয়ে পৌঁছাবি ওই দিন তোর আব্বুকে জানাবি। জানালে ওরা না হয় সবাইকে বলে দিবে যে তুই ইটালি চলে গেছিস, কারণ তো জানিস আশেপাশের কত মানুষ কিছু লাগাতে পারে। হ্যাঁ চাচা, আমি জানি। এখন তাহলে আমি যাই। এই বলে মিন্টু চলে আসলো বাসায়। তার আব্বু আম্মুকে জানাতেই তার আব্বু আম্মুর মন খারাপ হয়ে গেল। মন খারাপ হবে না তো কি হবে? তার ছেলে তাদের কাছ থেকে অনেকটা দূরে চলে যাবে। এইসব নিয়ে কথাবার্তা বলছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে রাত হলো। রাতে খাওয়া দাওয়া করে মিন্টু তার রুমে এসে শুয়ে শুয়ে ভাবছে। মিথিলা, আর তো কয়েকটা দিন, এরপর তুমি আমার পরিবর্তন দেখতে পারবে। আল্লাহ যদি চাই অবশ্যই আমার পরিবর্তন হবে। আমি এমন একজনকে বিয়ে করে আনবো আমার বাসায়, তুমি শুধু জ্বলবে তাকে দেখে। আমাকে অপমান করেছো, এই অপমানের সাজা তো পেতেই হবে। এইসব কথা বলতেছে মিন্টু তার মনে মনে। এইসব বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে চলে আসলো তার বড় চাচাদের বাসায়। সকল কিছু রেডি করে নিয়ে চলে আসলো ঢাকায়। হাসপাতালের ঠিকানা দিতেই চলে আসলো হাসপাতালে। মেডিকেল টেস্ট করানোর পর মিন্টু, সাব্বির এবং তার আব্বু বসে আছে। চাচা, দুপুর তো হয়ে এসেছে, চলেন খাওয়া দাওয়া করে নিই। এরপর না হয় আবারও এসে মেডিকেল টেস্ট রিপোর্ট নিয়ে যাওয়া যাবে। আশেপাশে তো অনেক দোকানপাট আছে, ওখান থেকেই কিছু খেয়ে নিই। একটু ওয়েট করো, ওই যে নিয়ে আসতেছে টেস্টগুলো, এগুলো জমা দিয়ে এরপর আমরা খাওয়া দাওয়া করে চলে যাব একেবারে বাসায়। মেডিকেল রিপোর্ট নিয়ে চলে আসলো অফিসে। রিপোর্টগুলো জমা দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিল। দীর্ঘ 3.5 ঘন্টা পর চলে আসলো বাসায়। মিন্টু ফ্রেশ হয়ে তার আব্বু আম্মুর সাথে কথা বলছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বড় ভাই কল দিয়েছে। সরি ভাইয়া, তোমাকে ফোন দেওয়ার প্রয়োজন মনে করি নাই। তুমি তো তোমার বউ বাচ্চা নিয়ে অনেক সুখে আছো। ঢাকায় আমাদের খেয়াল রাখতে হবে না তোমার। আমরা এখানে অনেক সুখী আছি। আশা করি তুমি আর কখনো আমাকে ফোন দিবে না, আর আমিও তোমাকে কখনো ফোন দিব না। এই বলে মিন্টু কলটা কেটে দিল। মিন্টুর এই রকম কথা শুনে মিন্টুর আব্বু বলতে লাগলো, বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলা একদম তো ঠিক হয় নাই মিন্টু তোর। সে আমাদের দেখে নাই তো কি হয়েছে, আমরা তো চলতে পারতেছি, আমরা খাইতে পারতাছি, এই তো অনেক। কাল তুই আল্লাহর রহমতে যাইতাছিস, যদি কিছু না হয় তাহলে তো তুই নিজে খাওয়াতে পারবি আমাদেরকে। হ্যাঁ আব্বু, আল্লাহর রহমতে যদি আমি ওইখানে পৌঁছাতে পারি অবশ্যই তোমাদেরকে খাওয়াতে পারবো। মিন্টু তার আব্বু আম্মুর সাথে কথা বলে চলে আসলো তার বন্ধুর দোকানে। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় চলে আসলো। পরের দিন সকালে মিন্টু বাড়ির উঠোনে বসে আছে। এমন সময় তার বড় চাচা এসে বলতে লাগলো, মিন্টু অফিস থেকে ফোন দিয়েছিল, বলছে যে কালকে তোদেরকে চলে যেতে হবে, তোদের জন্য সকল কিছু রেডি করে রেখেছে। ঠিক আছে চাচা, কালকে কয়টা যেতে হবে না হয় জানিয়ে দিবেন, আমি ব্যাগপত্র গুছিয়ে রেখে দিব। কালকে আমাদেরকে রাতের দিকে বের হতে হবে এখান থেকে, কারণ রাতের বেলা রাস্তাঘাট জ্যাম কম থাকে। দিনের বেলা তো জানিস কেমন যেন থাকে রাস্তাঘাট। আর এইখান থেকে যদি ট্রেনে যাই তাহলে আরও বেশি ভালো হবে, ওইখানে গিয়ে একটা হোটেলে না হয় থাকা যাবে। ঠিক আছে চাচা, যেটা ভালো মনে করেন ওইটাই করব। মিন্টু চাচা তার আব্বুর সাথে কথা বলে চলে গেল। এদিকে মিন্টু চলে আসলো বাজারে। কয়েকটা প্যান্ট আর গেঞ্জি কিনে নিয়ে চলে আসলো বাসায়। সব কিছু রেডি করে বসে আছে। এমন সময় তার আব্বু বলতে লাগলো, মিন্টু এ নেই, এখানে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা তুই নিয়ে যা, ওখানে তো তোর আবার টাকা লাগবে। আব্বু, ওইখানে বাংলাদেশি টাকা চলে না, আর আমার টাকাটা নিয়ে চিন্তা করতে হবে না। আমার কাছে যে টাকা আছে আপাতত সেই টাকা দিয়ে আমি পৌঁছাতে পারবো আমার সেই জায়গায়। তবু এই টাকাগুলো রেখে দে, যদি প্রয়োজন পড়লে খরচ পড়বি, আর না পড়লে রেখে দিবি তোর সাথে। ঠিক আছে আব্বু। মিন্টু টাকাগুলো নিয়ে রেখে দিল তার ব্যাগের ভিতরে।
পরের দিন সকালে মিন্টু খাওয়া দাওয়া করে ব্যাগপত্র নিয়ে তার চাচার বাসায় যাচ্ছে। এমন সময় রাস্তায় মিথিলার সাথে দেখা। মিথিলা বলতে লাগলো, কিরে, ব্যাগপত্র নিয়ে কোথায় যাইতেছিস? ওইদিকে তো তোর চাচার বাসা। তোর বাসায় থাকবি না নাকি? না মিথিলা, আমি আমার বাসায় থাকবো না। আমি এখন থেকে আমার চাচার বাসায় থাকবো। আমি আমার লক্ষ্যে পৌঁছে যাইতেছি। যদি একবার পৌঁছাতে পারি তাহলে দেখাবো তোকে আজকে কয় তারিখ এবং কয় মাস এবং কত সাল চলতেছে। সব কিছু লিখে রাখিস এক জায়গায়, যাতে আমি 5 বছর পর এসে প্রতিশোধ নিতে পারি। আমাকে যতটুকু কষ্ট দিয়েছিস এর চাইতে দ্বিগুণ কষ্ট পাবি তুই, মনে রাখিস। এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো তার চাচাদের বাসায়। রাতে খাওয়া দাওয়া করে রেলওয়ে স্টেশনে চলে আসলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন আসতেই ট্রেনে উঠে পড়লো 3 জন। দেখতে দেখতে রাত প্রায় 1টা বেজে গেল। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নেমে চলে আসলো একটা হোটেলে। খাওয়া দাওয়া করে কেবিনে বসে আছে। এমন সময় মিন্টুর চাচার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ওই লোকগুলো ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, হ্যালো, আপনারা কি ঢাকা চলে এসেছেন? আর এখানে কোথায় আসছেন? হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে ঢাকা এসেছি। বিমানবন্দরের সাথে একটা হোটেল আছে, ওই হোটেলে আমরা উঠেছি। হোটেলের নাম রাহাত আবাসিক হোটেল। আচ্ছা, তাহলে আপনারা কিছুক্ষণ পর এইখান থেকে চলে আসেন। বিমানবন্দরে আমরা ওইখানে দাঁড়িয়ে আছি। ভোর 4টার সময় ফ্লাইট ওদের। ও আচ্ছা, এখন তো 1টা বাজে। আমি 2টার কিছুক্ষণ পরে চলে আসতেছি। একটু বিশ্রাম করে নেই, অনেক দূর থেকে এসেছি তো। ঠিক আছে, কিছুক্ষণ বিশ্রাম করে এরপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। তবে তাড়াতাড়ি আসতে হবে। রাত 1টা বাজেই ভিতরে ঢুকতে হবে, না হলে পরবর্তীতে অনেক সমস্যা হবে। এখানে অনেক কাজ আছে, তাদেরকে অনেক কিছু বোঝাতে হবে। আচ্ছা, আমরা কিছুক্ষণ পর বের হচ্ছি। এখান থেকে হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে যাইতে। মিন্টুর বড় চাচা কথা বলা শেষ করে দুজনকে জানিয়ে দিতেই দুজন কিছুটা খুশি হলো, তবে আবার কিছুটা মন খারাপ হলো। দেশ ছেড়ে চলে যাচ্ছে, আবার বাড়িতে ফিরবে নাকি ফিরবে না তার কোনো গ্যারান্টি নেই। দেখতে দেখতে রাত 12টা 40 মিনিট। মিন্টুর বড় চাচা মিন্টুকে এবং সাব্বিরকে নিয়ে চলে আসলো বিমানবন্দর টার্মিনাল 1 নম্বরে। 3 জন দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর দুজন লোক এসে বলতে লাগলো, তোমরা তো বেশ ভালো করেই জানো যে ইতালিতে এত কম টাকা দিয়ে যাওয়া যাবে না। তবুও আমরা চেষ্টা করছি। এইখানে যেতে পারলে কিন্তু আমাদের তো কিছু কমিশন দিতে হবে। এটা নিয়ে চিন্তা করবেন না, আপনাদের কমিশন আপনারা পেয়ে যাবেন। একবার শুধু যাইতে পারলেই হবে। এইসব কথা বলছে মিন্টু। এদিকে লোক দুজন সব কিছু বুঝে দিতেই মিন্টু এবং সাব্বির বিদায় নিয়ে চলে আসলো ভিতরে। ব্যাগপত্রগুলো দিয়ে দিতেই সবগুলো চেক করে দিয়ে দিল আবার দুজনকে। ভেতরে এসে সর্বপ্রথম তারা টাকা এক্সচেঞ্জ করে নিল। এরপর বাকি ইমিগ্রেশন বা অন্যান্য যে কাজগুলো রয়েছে ওই কাজগুলো করতে লাগলো। কাজগুলো শেষ করে দুজন বসে আছে। এমন সময় মিন্টু বলতে লাগলো, রাত প্রায় 3টা বেজে গেছে, আর 1টা ঘন্টা আমরা এই দেশে আছি। আল্লাহ আমাদের সকল পূর্ণ করার লক্ষ্যে পৌঁছে দিতেছে। সাব্বির, যাই হয়ে যাক না কেন, আমরা দুইজন কিন্তু কখনোই আলাদা হব না। বাঁচলে একসাথে বাঁচবো, আর মরলে একসাথে মরবো। হ্যাঁ, আমরাও এটাই শেষ কথা। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। বাকিটা আল্লাহর হাতে, উনি যা করে ভালোর জন্যই করে। দুজন কথা বলে 3টে 40 মিনিটে চলে আসলো বিমানবন্দরের ভিতরে। বসে আছে। এইদিকে বিমানের ভিতরে কয়েকজন লোক গাইডলাইন দিতে লাগলো, কিভাবে কি করতে হবে সব কিছু বুঝিয়ে দিতে লাগলো সবাইকে। ঠিক 4টে বাজতেই বিমান আকাশে উড়াল দিল। দুজন জানালার দিকে বাইরে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, হে আল্লাহ, আবার জানি কবে দেশে আসবো। লাশ হয়ে আসি নাকি পায়ে হেঁটে আসি, একমাত্র আপনি জানান। এইসব বলতে বলতে দুজন দুজনের দিকে তাকালো। দেখতে দেখতে দীর্ঘ 18 ঘন্টা পর লিবিয়ায় এসে পৌঁছালো দুজন। লিবিয়াতে রাত 1টা বাজে এখন। দুজন দাঁড়িয়ে আছে। এমন সময় একজন বাংলাদেশি লোক এসে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
এই যে তোমাদের দুইজনকে বলতেছি, তোমাদের দুইজনের নাম কি মিন্টু আর সাব্বির? হ্যাঁ, আমার নাম মিন্টু আর ওর নাম সাব্বির। আপনাকে তো চিনলাম না, আপনি কে আর আমাদের নাম জানেন কিভাবে? আমি হচ্ছি ফয়সাল ভাইয়ের লোক, যে আপনাদেরকে এখানে পাঠিয়েছে তার লোক। আপনারা নদীপথে ইটালি যাবেন তাই না? চলেন এখন গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নেবেন 2 দিন, এরপর আপনাদেরকে নিয়ে রওনা দিব ইটালির উদ্দেশ্যে। আপনাদের সাথে আরও 20 থেকে 25 জন যাবে। ও আচ্ছা, চলেন তাহলে যাই। পাভেল মিন্টু এবং সাব্বিরকে নিয়ে চলে আসলো গাড়িতে। দীর্ঘ 1 ঘন্টা পর গাড়ি চালানোর পর 3 জন চলে আসলো একটা বড় বাড়িতে। 3 জন বাড়ির ভেতরে ঢুকে পাভেল সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শোনেন, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, 2 দিন পর আপনাদেরকে ইটালির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আপনারা এখন ঘুমিয়ে নিন। নদীপথে কতদিন থাকতে হবে এটা আমাদের জানা নেই। সবাই এখন বিশ্রাম করেন, আমি এখন যাই। আর কোনো কিছুর প্রয়োজন হলে বাইরে গার্ডস আছে, তাদেরকে বলবেন, তারা এনে। আর তোমরা 2 জন ফ্রেশ হয়ে পাশের রুমে থেকে খাওয়া দাওয়া করো, এরপর ঘুমিয়ে নাও, অনেক দূর থেকে এসেছো ক্লান্ত হয়ে। এই বলে পাভেল ওইখান থেকে চলে গেল। এইদিকে মিন্টু আর সাব্বির 2 জন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবার কাছে চলে আসলো। সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই, আপনারা কয়দিন হয়েছে এখানে এসেছেন? আমরা আজকে 5 দিন হয়েছে এখানে এসেছি। 7 দিন পর পর ওরা লোক এইখান থেকে নিয়ে যায়। কালকে বা পরশুদিন আমাদের সবাইকে নিয়ে রওনা দিবে ইটালির উদ্দেশ্যে। হ্যাঁ, আমাদেরকেও তাই বলেছি, 2 দিন পর রওনা দিবে। আচ্ছা ভাই, আমরা এখন ঘুমাই, অনেক দূর থেকে এসেছে তো খুব ক্লান্ত লাগতেছে। এই বলে মিন্টু আর সাব্বির একপাশে এসে ঘুমিয়ে গেল। দীর্ঘ কয়েক ঘন্টা ঘুমানোর পর ঘুম থেকে উঠে সবার সাথে আবারও কথা বলতে লাগলো। এখন সকাল, ঘড়ির কাঁটা 7টা। সবাই ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় দারোয়ান এসে সবার জন্য পরোটা আর ভাজি দিয়ে গেল। এটা দেখে মিন্টু সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে সাব্বির, এখানেও তো দেখি বাঙালি খাবার পাওয়া যায়, আমরা তাহলে বাঙালি খাবার খেতে পারবো? হয়তো আমরা বাঙালি খাবার খেতে পারবো, তবে জানি না পারবো না কি পারবো না। সাবধানে যেতে হবে আমাদের। কে ওরা বললো যে ইতালিতে যাইতে যাইতে কম করে হলেও 20 থেকে 22 দিন সময় লাগে। হ্যাঁ, এটা তো সময় লাগবেই, যেহেতু নদী পথে যাব, অনেক পথ এগিয়ে যেতে হবে। সবাই সবার সাথে কথা বলছে। দেখতে দেখতে কেটে গেল 2টি দিন। রাত 9টা। সবাই খাওয়া দাওয়া করে চলে আসলো নদীর পাড়ে। পাভেল সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শোনো, আমি তোমাদেরকে কিছু ডিরেকশন দিতেছি। এই ডিরেকশন নিয়ে চলাচল করবে, না হলে কিন্তু পুলিশের কাছে ধরা পড়ে যাবে। তখন কিন্তু আর স্বপ্ন পূরণ করতে পারবে না। আর যদি একবার পুলিশ ধরে ফেলে, তখন কিন্তু তোমাদের ফাঁসি হতে পারে বা বাড়িতে পাঠিয়ে দিতে পারে। সবাই সবার পাসপোর্টের সাথে রাখবে এবং বাকি অন্যান্য টাকা পয়সা, জামা কাপড় সবগুলো একটা পলিথিনের ভিতরে ভালোভাবে বেঁধে নাও। নৌকার ভিতরে আমাদের 20 থেকে 25 দিনের খাবার আছে। যদি এর আগে আমরা পৌঁছে যাই তাহলে তো খুবই ভালো, আর যদি 20 থেকে 25 দিন লাগে তাহলে খাবার শর্ট পড়বে না। এইসব কথা বলতেছে পাভেল। সবাইকে সবকিছু বোঝানোর পর সবাইকে নিয়ে উঠে পড়ল স্পিড বোটে। আল্লাহর নাম নিয়ে সবাই রওনা দিয়ে দিল। রাত প্রায় 2টা। সবাই নদীর মধ্যখান দিয়ে যাচ্ছে। সামনে বিশাল বড় একটা লাইন, যেটা দিয়ে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা আলো ছড়িয়ে আছে। এদিকে লোকেশন অনুযায়ী স্পিড বোট চালাতে লাগলো। মিন্টু পাভেলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ভাই, আপনারা যে তার রিস্ক নিয়ে এতগুলো মানুষকে তাদের স্বপ্ন পূরণের দেশে পাঠিয়ে দিতেছেন, আপনাদের কি কখনো পুলিশ ধরে নাই? আমাদেরকে ধরবে কি করে? আমাদের ধরতে পারবে না, কারণ আমরা পানির নিচে প্রায় 10 থেকে 15 মিনিট লুকিয়ে থাকতে পারি। ওরা চলে যাওয়ার পর উঠে যায়, এরপর আবারও স্পিড বোট নিয়ে রওনা দেয় নিজেদের গন্তব্যে। এখানে যারা যারা আছো সবার কাছেই তো প্রোটেকশন আছে। যখন ইতালি খুব কাছাকাছি চলে আসবো তখন কিন্তু তোমাদেরকে নেমে যেতে হবে। 1 থেকে 1.5 ঘন্টার সময় লাগবে সাঁতার কেটে উপরে উঠতে। সবাই আস্তে ধীরে সাঁতার কাটবে। তোমাদেরকে রাতের আধারে পড়তে হবে। যদি দিনে উঠো তাহলে তোমাদেরকে ধরে ফেলবে পুলিশরা। আপনিও সেই অনুযায়ী স্পিড বোট চালাবেন,
তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমিও সেই অনুযায়ী চালিয়ে যাব, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আশা করি কোনো সমস্যা হবে না। সবাই যেতে লাগলো, দূর দূরান্ত লাইটের আলো ছড়িয়ে পড়তেছে। এদিকে মিন্টুর মা মিন্টুর আব্বুর চিন্তায় পড়ে আছে। মিন্টু একবার তাদেরকে ফোন দেয় নাই। এদিকে মিন্টুর বড় চাচাও কিছু টাকা চিন্তায় আছে, কারণ তার একমাত্র ছেলেকে পাঠিয়েছে। দেখতে দেখতে দিন যায় রাত যায়, এইভাবে কেটে গেল 10 দিন। 10 দিনের ভিতর সবাই বেশ কিছুটা দূরে চলে এসেছে। এদিকে মিন্টুর মা মিন্টুর বড় চাচাকে উদ্দেশ্য করে বলছে, আপনি এটা কি করলেন? আপনি আমার ছেলেকে মেরে ফেললেন। আজকে 10 দিন হয়ে গেছে, আমি আমার ছেলের কোনো খোঁজ খবর পাই নাই। না তো তার কোনো খবর পেয়েছি, না তো তার সাথে কথা বলতে পেরেছি। মিন্টু কিন্তু শুধু একা না, সাথে আমার ছেলেও আছে। সবার জন্যই আমারও চিন্তা হচ্ছে, তবে এত চিন্তার করার কারণ নেই। আমি এজেন্টের সাথে কথা বলেছি, ওরা বলেছে যে আরও 10 থেকে 15 দিনের মধ্যে ওরা ইতালি পৌঁছে যাবে। আর 10 থেকে 12 দিন অপেক্ষা করেন, নিশ্চয়ই কোনো সুখবর আসবে। আর কিভাবে সহ্য করব আমি? আমার একমাত্র ছোট্ট ছেলে, তাকে এভাবে আমি পাঠিয়ে দিয়েছি। আমি এটা মানতে পারছি না। এই বলে মিন্টুর মা অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। সবাই ধরাধরি করে মিন্টুর মাকে ঘরে নিয়ে চোখে মুখে পানি ছিটা দিতেই চোখ খুলল মিন্টুর মা। এদিকে মিথিলা খুবই আনন্দে আছে। তার নতুন বয়ফ্রেন্ডের সাথে তার মিন্টুর খবর শুনে তো আরও বেশি আনন্দ আছে। আর মনে মনে বলছে, ইতালি যাওয়া এত সহজ না, তাও আবার 50,000 টাকা দিয়ে। হয়তো মরে পড়ে আছে নদীতে, আর কি করবে, যাক আমি সুখে থাকলেই চলে। এইসব নিয়ে কথা বলতেছে মিথিলা। দেখতে দেখতে কেটে গেল আরও 10 দিন। পাভেল সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শোনো, তোমাদের স্বপ্নের দেশ চলে এসেছে। আর কয়েক মিনিট পথ বাকি আছে। আশা করি কালকে তোমরা ইতালির মাটিতে পা রাখতে পারবে। তবে খুব সাবধান, দিনের বেলা কিন্তু ভুলে ওঠা যাবে না। তোমাদেরকে আগেই বলে দিতেছি, উঠতে হবে রাতের বেলা, তাহলে যে কোনো জায়গায় গিয়ে আশ্রয় নিতে পারবে। এই কথা শুনে মিন্টু আর সাব্বির এবং বাকি সবাই খুবই খুশি হলো। দেখতে দেখতে চলে গেল আরও একটা দিন। রাতে একবারে মেন জায়গায় এসে পাভেল স্পিডবোট দাঁড় করিয়ে বলতে লাগলো, সবাই শোনো, তোমাদের স্বপ্নের দেশে চলে এসেছি। এখান থেকে তোমরা সবাই সাঁতার কেটে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে উপরে উঠতে হবে। পরে সবাই আলাদা আলাদাভাবে চলে যাবে। আর মিন্টু এবং সাব্বির, তোমরা তো 2 জন আপন, সেই জন্যে 2 জন একসাথে থাকবে। কেউ কিন্তু কাউকে ধরা দিতে বা যদি পুলিশের কাছে ধরা পড়ে যাও, তাহলে কিন্তু জীবন শেষ। সবাই মাথা নাড়িয়ে নেমে পড়ল নদীতে। এদিকে পাভেল মুচকে একটা হাসি দিল, কারণ সবার স্বপ্ন পূরণের দেশে চলে এসেছে। পাভেল বেশ কিছুক্ষণ ওইখানে দাঁড়িয়ে দেখতে লাগলো সবাই কত দূর এগিয়ে গেছে। বেশ অনেকটা দূর এগিয়ে যাওয়ার পর পাভেল তার স্পিড বোট নিয়ে চলে আসলো ওইখানের একটা এরিয়াতে। স্পিড বোট এক সাইডে রেখে চলে আসলো ওপরে। এদিকে দীর্ঘ 45 মিনিট মিন্টু আর সাব্বির সাঁতার কাটার পর চলে আসলো উপরে। উপরে এসে নদীর দিকে তাকাতেই দেখতে পেল সবাই সাঁতরে উপরে আসছে। এটা দেখে সাব্বির মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু তাড়াতাড়ি চল এখান থেকে, কোথাও না কোথাও গিয়ে লুকিয়ে থাকতে হবে, না হলে কিন্তু পুলিশ আমাদেরকে ধরে ফেলবে। হ্যাঁ চল, ওইদিকে যাই। আমাদের সাথে তো সব কিছুই আছে, আগে জামা কাপড়গুলো পাল্টে নিই, না হলে আমাদের ঠান্ডা লেগে যাবে। মিন্টু আর সাব্বির ড্রেস চেঞ্জ করে ওইখান থেকে তাড়াতাড়ি অন্য পাশে এসে লুকিয়ে পড়ল। পরের দিন সকালে মিন্টু আর সাব্বির বাংলাদেশি মানুষের সাথে মিশে গেল। মিন্টু আর সাব্বির চলে আসলো একটা বড় বিল্ডিংয়ের সামনে। এমন সময় একজন বাংলাদেশি লোক বলতে লাগলো, কি ব্যাপার ভাই, লিবিয়া থেকে ইতালিতে এসেছেন নিশ্চয়ই নদীপথে? লোকটার কথা শুনে মিন্টু আর সাব্বির অবাক হয়ে গেল। মিন্টু অবাক হয়ে বলতে লাগলো, হ্যাঁ ভাই, আমরা নদীপথে এসেছি, কিন্তু আপনি জানলেন কিভাবে? আপনিও তো নদীপথে এসেছেন নাকি? হ্যাঁ, আমরা নদীপথে এসেছি, তবে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রত্যেক মাসে অনেক টাকা ইনকাম করতে পারি। তোমরা যেহেতু এখানে চলে এসেছো, আমাদের গ্রুপে জয়েন করতে পারো। আমাদের গ্রুপে 2টা সিট খালি আছে।
যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আমরা সবাইকেই হেল্প করব। হ্যাঁ ভাই, সবাইকে যদি হেল্প না করেন তাহলে তো সবাই সবার স্বপ্ন পূর্ণ করতে পারবে না। চলেন ভাই, আমাদেরকে একটু রুমে নিয়ে যান, আমরা খুবই ক্লান্ত। ছেলেটা মিন্টু আর সাব্বিরকে নিয়ে চলে আসলো রুমে। তার বাকি 3 জন রুমমেটের সাথে পরিচয় করিয়ে দিল। মিন্টু আর সাব্বির ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিল। দীর্ঘ 21 দিনের ক্লান্তির পর 2 জন খুব ভালোভাবেই ঘুমাচ্ছে। দীর্ঘ 7 ঘন্টা ঘুমানোর পর 2 জন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে বসে কথা বলতেছে। এমন সময় মিন্টু রানাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রানা ভাই, একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই হেল্প করতে পারবো। বলো কি হেল্প করতে হবে। আমি একটু বাড়িতে ফোন দিতাম, আপনার ফোনটা দিবেন? যদি দেন তাহলে বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দিতে পারতাম। ওরা তো অনেক চিন্তা করতেছে, মনে হয় দীর্ঘ 1 মাসের মতো আমরা তাদের সাথে যোগাযোগ করি নাই। হ্যাঁ অবশ্যই, এই নাও, আমার ফোনে কথা বলো। আর যদি কারো ইমো নাম্বার থাকে তাহলে ইমো নাম্বারে কল দাও। টাকা কাটবে না, ইন্টারনেট আছে। তবে আগে তাদের সিমে ফোন দিয়ে কথা বলে নাও, এরপর ইমো নাম্বার নিয়ে নাও। মিন্টু ফোন দিলে বাড়িতে সবার সাথে কথা বলে ইমো নাম্বার নিয়ে সবার সাথে ভিডিও কলে কথা বলল। কথা বলা শেষ করে বসে রইল। এমন সময় রানা বলতে লাগলো, যেহেতু আমাদের হাতে পাসপোর্ট আছে, সো আমরা বাইরে গিয়ে কাজ করতে পারবো। তবে খুব সাবধান, পুলিশের হাত থেকে বেঁচে থাকতে হবে। বাইরে গিয়ে কাজ করতে হবে, সাথে ইংরেজিতে কথাও বলতে হবে। এটা নিয়ে চিন্তা নেই, আমরা 2 জন ইংরেজিতে কথা বলতে পারি। তবে আমরা কাজ খুঁজে পাবো কীভাবে? কে আমাদেরকে কাজ দেবে? আরে এই বিদেশের শহরে কাজ কেউ এমনি এমনি দেয় না। রাস্তাঘাটে দেখবে কিছু লোক দাঁড়িয়ে থাকে মানুষকে কাজ দেওয়ার জন্য। যদি তোমরা ভালো কাজ পাও তাহলে এমন একটা অ্যামাউন্ট নির্ধারণ করবে যাতে ওরা কাজটা দিতে রাজি হয়, আর তোমাদেরও পোষায় টাকাটা দিয়ে। ঠিক আছে ভাই, আমরা না হয় আজকেই বের হব বিকেলের দিকে। কি রে সাব্বির, কি বলিস তুই? বিকেলের দিকে বের হবি নাকি এখন বের হবি? কোনটা করবি? বিকেলে বের হলে আর কি হবে, আর এখনই বের হলে কি হবে? চল আমরা এখনই বের হয়ে যাই। মিন্টু আর সাব্বির পকেটে কিছু টাকা নিয়ে চলে আসলো বাইরে। ঘুরে ঘুরে ইটালি শহরটা দেখতেছে। এমন সময় দেখতে পেল একজন লোক বাংলাদেশি লোকের সাথে কথা বলছে, কিন্তু বাংলাদেশি লোকটা কিছু বুঝতে পারছে না। এটা দেখে মিন্টু আর সাব্বির এগিয়ে গিয়ে ইংরেজিতে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে তারা একটা কাজ পেয়ে গেল। 2 জন তো মহা খুশি। স্যার, উই উইল ডু ইয়োর ওয়ার্ক ফ্রম টুমোরো। এই বলে মিন্টু আর সাব্বির ঠিকানাটা নিয়ে চলে আসলো বাসায়। 2 জনকে এত তাড়াতাড়ি চলে আসতে দেখে রানা বলতে লাগলো, কি ব্যাপার, দুজনে এত তাড়াতাড়ি চলে এসেছো? কাজ পেয়েছো নাকি? হ্যাঁ, আমরা কাজ পেয়ে গেছি। কাল থেকে আমরা কাজে জয়েন করব। একটা পরিত্যক্ত পুরনো বাড়ি ভেঙে ফেলতে হবে। ওটার জন্য আমরা প্রায় বাংলাদেশি টাকা 5 লক্ষ টাকা চেয়েছি। সে বলেছে যে যদি ভালোভাবে ভেঙে দিতে পারি তাহলে আরও বেশি টাকা দেবে। ওয়াও, তোমরা প্রথম দিনই এসেই তো কামাল করে দিয়েছো। যাক, আল্লাহর রহমতে তোমরা কাজ পেয়ে গেছো, এতেই অনেক। আমাকে এখান থেকে চলে যেতে হবে, এখানে কাজ নেই। আর আমি তো ইংরেজিও তেমন কথা বলতে পারি না, সো অন্য জায়গায় গিয়ে কাজ করতে হবে। ও আচ্ছা, আমরা তো তাকে বলে এসেছি যে আমরা 2 জনেই কাজ করব। কালকে আপনি আমাদের সাথে চলেন। যদি উনি বলে 2 জন কাজ করার জন্য তাহলে 2 জন করব, আর যদি বলে 3 জন করার জন্য তাহলে আমরা 3 জন কাজটা শেষ করে দেব। ঠিক আছে, তোমরা যেহেতু বলছো তাহলে তো যেতেই হয় তোমাদের সাথে। যেহেতু আমি একবার হেল্প করেছি, তোমরাও হেল্প করে দেখো। একবার যদি হয়, আর না হলে তো ভাগ্য খারাপ। এই বলে 3 জন আশেপাশে ঘোরাঘুরি করে চলে গেল আবারও রুমে। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে কথা বলছে। এমন সময় মিন্টু বলতে লাগলো, আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞাসা করব। এই ইটালিতে এমন কোন কাজ করলে 5 বছরের ভিতরে সবচাইতে বড় লোক হওয়া যাবে এবং সবার সাথে পরিচয় হওয়া যাবে? আমি এইখানে এসে যা বুঝতে পারলাম তা হলো এইখানে সবচাইতে বেশি চলে ফুড ডেলিভারির কাজ। এই কাজটা প্রতিনিয়ত চলে। বাইরে তো
ঘুরতে গিয়েছিলাম। একবার তো দেখেছো কত মানুষ ডেলিভারির চাকরি করে, ওরা কিন্তু মাসের শেষে ভালো টাকা অ্যামাউন্টের কাজ করে। ও আচ্ছা, এখন তাহলে চলো সবাই ঘুমিয়ে যাই। কালকে তো আবার সকাল সকাল বের হয়ে যেতে হবে, যাতে ওই কাজটা করতে পারি তাড়াতাড়ি গিয়ে। হ্যাঁ চলো ঘুমিয়ে যাই। আর শফিক ভাই, আপনি অফিসে যাওয়ার সময় দরজায় তালা লাগিয়ে দিয়ে ভেতরে চাবি ফেলে রেখে যাবেন, পরে আমি দরজা খুলে নিতে পারবো। ঠিক আছে, তোমরা ঘুমাও, আমি অফিসে যাওয়ার সময় চাবি ফেলে দিয়ে যাব না। তিনজন ঘুমের দেশে পানি জমালো। এদিকে শফিক বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো তার কাজে। পরের দিন সকালে তিনজন উঠে হালকা পাতলা নাস্তা করে চলে আসলো কাজে। দুপুর অবধি কাজ করার পর তিনজনের কাজ শেষ হতেই টাকা নিয়ে চলে আসলো বাসায়। মিন্টু টাকাগুলো 3 ভাগ করে তিনজনে নিয়ে নিল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মিন্টু বসে আছে। এমন সময় সাব্বির বলতে লাগলো, মিন্টু, আমাদেরকে বসে থাকলে চলবে না, যে কোনো সময় আমরা ধরা পড়ে যেতে পারি। তার চাইতে ভালো হবে চল এখন আবার বাইরে গিয়ে কাজ খুঁজে নেই। যদি আজকে পারি তাহলে করব, আর না পারলে কালকে করব। রানা ভাই, আপনিও আমাদের সাথে আসেন, আপনারা কোথাও যাইতে হবে না। তিনজন একসাথে থাকলে কাজ তাড়াতাড়ি করা যাবে। তোমরা যেহেতু বলছো তাহলে চলো আমিও যাই তোমাদের সাথে। আমি তো এখানে এসেছি 1 মাসের উপর হয়েছে, সো আমি অনেকগুলো জায়গা খুব ভালোভাবেই চিনি। রানা, মিন্টু আর সাব্বির চলে আসলো আশেপাশে। তিনজন ঘুরে ঘুরে দেখতেছে। এমন সময় রানা বলতে লাগলো, মিন্টু, এইদিকে কাজ পাওয়া যাবে না, চলো আমরা ওইদিকে যাই, ওইদিকে আশা করি একটা কাজ পেয়েই যাব। হ্যাঁ চলেন তাহলে। মিন্টু মনে মনে চিন্তা করতে লাগলো, আমি যদি এইখানে একটা ফুড ডেলিভারির কাজ রেডি করি, আমার ফুড ডেলিভারির কাজ কি চলবে? এইসব ভাবছে এমন সময় সাব্বির মিন্টুকে ডাক দিয়ে বলতে লাগলো, এই মিন্টু, কি ভাবতেছিস? ওই দেখ আমাদেরকে ডাকতেছে, চল তাড়াতাড়ি ওইখানে যাই, যদি কোনো কাজ পাই তাহলে তো ভালোই। তিনজন মিলে চলে আসলো ওই লোকটার কাছে। লোকটার সাথে কথা বলে ছোট্ট একটা কাজ নিয়ে নিল। কাজটা শেষ করে চলে আসলো রাতে বাসায়। খাওয়া দাওয়া করে বসে আছে তিনজন। এমন সময় মিন্টু বলতে লাগলো, আচ্ছা রানা ভাই, আপনি একটা অনলাইনে অর্ডার করেন তো কিছু খাবার। কেন ভাই, তোমার ক্ষুধা লাগছে নাকি? ঘরে রান্না করে খাওয়া, অনলাইন থেকে অর্ডার করলে অনেক দাম। আপনি অর্ডার করেন, একটা জরুরি দরকার আছে, এটার জন্য আমি বলতেছি অর্ডার করতে। আর এমন একটা জিনিস অর্ডার করবেন যাতে বাসায় রেখে যাওয়া যায়। তবে এখানে আসো, তুমি নিজেই সিলেক্ট করে অর্ডার দিয়ে দাও, কিছুক্ষণের মধ্যেই তোমার অর্ডারের পার্সেল চলে আসবে। মিন্টু অর্ডার দিয়ে সবার সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পর রানার ফোনে কল আসলো। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে একজন ডেলিভারি ম্যান বলতে লাগলো, হ্যালো, আপনাদের একটা পার্সেল এসেছে, পার্সেলটা একটু নিচে নিয়ে যান। এই বলে ডেলিভারি ম্যান কলটা কেটে দিতেই মিন্টু তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। ডেলিভারি ম্যানকে দেখে মিন্টু বলতে লাগলো, ইজ ইউর হোম ইন বাংলাদেশ? ইয়েস ইউ। আমিও বাংলাদেশি। তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে? যদি আপনার এই প্রশ্নগুলো জানা থাকে তাহলে আমি অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দিব। আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দিতেছি। আচ্ছা, এই ডেলিভারি ম্যানের কাজে কি অনেক টাকা, নাকি অন্যান্য কাজে অনেক টাকা? এই ফুড ডেলিভারির কাছে অনেক টাকা আছে। আমাদের বস তো মাত্র 3 মাসে ইতালিতে 10 নম্বরে চলে এসেছে ফুড ডেলিভারিতে। আরও ভালো করলে আরও ভালো করতে পারবেন। হঠাৎ আপনি এইসব প্রশ্ন করতেছেন কেন? এমনিতেই এসব প্রশ্ন করতেছি। আসলে আমি চাইতেছিলাম কি এখানে একটা ফুড ডেলিভারি অফিস খোলার জন্য, কিন্তু কীভাবে কি করব না করব বুঝতে পারছি না। এইসব কাজ করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় আর আপনার এবং এই খানের একজন নাগরিকের সাথে বেশ ভালো বন্ধুত্ব করতে হয়, তাহলে সে যদি চায় আপনাকে যে কোনো একটা ব্যবসা করে দিতে পারবে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে এতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই নেন আপনার পার্সেলের টাকা, আর এই 10 টাকা আপনার বকশিস। ডেলিভারি ম্যান হাসি মুখে ওইখান থেকে চলে আসলো আবার কাজে। এদিকে মিন্টু ওপরে উঠতে লাগলো।
বেশ কিছুক্ষণ পর ওপরে উঠে খাবারগুলো তিনজন খেয়ে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন আবারও চলে আসলো কাজে। হঠাৎ মিন্টু দেখতে পেল রাস্তার মাঝখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে আর একটা গাড়ি ফুল স্পিডে আসছে। এটা দেখে মিন্টু এক দৌড়ে চলে আসলো সেই ছেলেটার কাছে। সেটাকে বাঁচিয়ে নিয়ে রাস্তার এক সাইডে নিয়ে আসলো। দূর থেকে ছেলেটার মা বাবা এইটা দেখে চলে আসলো মিন্টুর কাছে। মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, Thanks you for saving my son. Tell me what you want from me in return for saving my son. Will you give me what I want? Yes, I will give you whatever you want. If you say you need a flat in Italy, then I am willing to give you that too. You saved my only son. I don't need a flat. I was wondering if you could give me a place to deliver food in Italy and buy me some bikes. Okay, here you go. Come to my office tomorrow with his card and I will explain everything to you. মিন্টু ধন্যবাদ জানিয়ে তার কাজ শেষ করে ওইখান থেকে চলে আসলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে মিন্টু রানা এবং সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রানা আর সাব্বির, আজকে একটা অনেক বড় অঘটন ঘটতে গিয়েছিল। এইখানে একটা ছেলে হঠাৎ করে রাস্তায় গিয়েছিল পড়ে। একটা গাড়ি জোরে স্পিডে আসছিল, তাকে আমি বাঁচিয়েছি। এই কারণে ছেলেটার বাবা আমাকে এইখানে একটা ফুড ডেলিভারি করার সকল জিনিসপত্র দিয়ে দিবে। বাহ, খুব ভালো তো। আমাদের ভাগ্য মনে হচ্ছে আল্লাহ খুব ভালোই লিখে রেখেছে রে। প্রথম দিনে যে কাজ পেয়ে গেছে আর আজকে তো ভাগ্য খুলে গেল। তুই তোর স্বপ্ন পূরণ করতে পারবি। আমি জানি না আমার ভাগ্যটা কতটুকু ভালো কতটুকু খারাপ, তবে এটাই বলতে পারি আল্লাহ আমার ভাগ্যে যা লিখেছে তাই আমার ভাগ্যে আসবে। এর চাইতে এক চুল বেশি আসবে না। এটা একদম ঠিক বলেছ। তবে যাই হোক, তোমার স্বপ্ন পূরণ হচ্ছে। আর এক কাজ করো, চলো আজকে তোমাদেরকে পুরাতন মার্কেট থেকে দুটো ফোন কিনে দিই, তাহলে তোমরা প্রতিদিনই বাড়িতে ফোন নিয়ে কথা বলতে পারবা। হ্যাঁ, আমিও ভাবছিলাম এটা আপনাকে বলবো। চলেন তাহলে আমরা ফোন কিনে আনি। রানা, সাব্বির আর মিন্টু চলে আসলো পুরাতন মার্কেটে। ভেতরে প্রবেশ করতে যাবে এমন সময় সামনে দেখতে পেল কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। এটা দেখে তিনজন তিন দিকে দৌড় দিল। তিনজনের দৌড় দেখে পুলিশও তিনজনের পেছনে দৌড়াতে লাগলো। এদিকে মিন্টু দৌড়াতে দৌড়াতে অনেকটা দূরে চলে এসেছে। হঠাৎ পেছন থেকে কে যেন মিন্টুর শার্ট টেনে ধরল। মিন্টু পেছনে ফিরতেই দেখতে পেল সেই ছেলেটা। মিন্টু ছেলেটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, Hey, how did you get here and where are your parents? This is our house. Come inside. And where are you going running always like this? If these things don't happen tomorrow, I can tell you now, so I will go. এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো বাসায়। এসে দেখে দুজন চুপচাপ দরজা লাগিয়ে বসে আছে। মিন্টু দরজা খুলে ভেতরে ঢুকে দুজনকে বলতে লাগলো, আপনাদের দুজনকে পুলিশ কিছু করে নাই তো? না, আমাদের দুইজনকে পুলিশ কিছু করে নাই। আর আমাদেরকে পাবে কি করে? অলিগলি দিয়ে দৌড়ে চলে এসেছি দুজনই একসাথে। ভালো করেছেন। আমার তো অনেক চিন্তা হচ্ছিল সাব্বিরের জন্য। সাব্বির তো এখানে কোনো কিছুই চিনে না। আপনার সাথে রাখবেন সাব্বিরকে সব সময়, আমি যদি না থাকি। অবশ্যই, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি সাব্বিরকে সবসময় আমার সাথে রাখবো। যদি তুমি না থাকো, আমাদেরকে মনে হয় খুব তাড়াতাড়ি এইখান থেকে জায়গা পাল্টাতে হবে, না হলে আমাদেরকে যে কোনো সময় পুলিশ ধরে ফেলবে। জায়গা নিয়ে চিন্তা নাই, আজকে রাতটা এখানে থাকি। কালকে যদি আমাকে একটা রেস্টুরেন্ট দিয়ে দেয় তাহলে আমরা তিনজন ওইখানে চলে যাব। আমাদের 2 থেকে 3 জন খুব ভালো রাঁধুনি দরকার, তাদেরকে আনতে হবে যাতে আমাদের খাবারটা ডেলিভারি করে দিতে পারি। এই শহরে রাঁধুনি খোঁজা অনেক কঠিন, চাইলেও পাওয়া যায় না। সবাই বসে কথা বলছে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মিন্টু একটা গাড়ি ভাড়া করে চলে আসলো সেই অফিসের সামনে।
ভেতরে প্রবেশ করে সোজা চলে আসলো উপরে। একজনকে জিজ্ঞেস করতেই বসের রুমটা দেখিয়ে দিল। মিন্টু ভেতরে প্রবেশ করতেই বলতে লাগলো, Mintu, you have arrived. I have been waiting for you for so long. Need a photocopy of your passport and photocopy of your visa. Then I will give you a restaurant. Otherwise, will not give you one. Sir, to be honest, I come here by river, so I have a passport but no visa. Please make some arrangement. Well, since you don't have it, I will write you everything. I haven't get your visa in a 5 days. Then you can write it off from me. Okay, sir. It would be great if you could come with me a little longer, and if you could help me a little longer so that the police don't catch us. Don't worry about it. I will tell the police. They won't do anything to you. মিন্টু খুশি হয়ে নাদিমকে নিয়ে চলে আসলো সেই রেস্টুরেন্টে। এসে তাকে 12টা বাইক রাখা আছে ওইখানে। নাদিম মিন্টুকে সব কিছু বুঝিয়ে দিয়ে ওইখান থেকে চলে গেল। এদিকে মিন্টু সকল কিছু রেডি করে বসে আছে, জাস্ট একটা কাস্টমারের অপেক্ষায়। কিন্তু সন্ধ্যা হয়ে আসলো, একটা কাস্টমারও আসলো না। এটা দেখে রানা বলতে লাগলো, আরে মিন্টু, এভাবে কাস্টমার আনা যাবে না। কাস্টমার আনতে হলে অন্য উপায় বের করতে হবে। কিন্তু রানা ভাই, এখন আমি কি করব? অন্য উপায় তো আমার মাথায় আসছে না। দেখো, এখানে যদি আমরা ফ্রি খাবার না খাই তাহলে কেউ আসবে না। 2 থেকে 3 দিন এইভাবে ফ্রি খাবার খাওয়াতে হবে, তাহলে এই খাবারের টেস্ট পাবে। তারপর যতই দাম রাখো না কেন, ওরা খেতে আসবেই। বাহিরে তুমি ফ্রি খাবার লিখে একটা বোর্ড টানিয়ে দাও, দেখবে লোকেদের অভাব হবে না। রানার কথা অনুযায়ী সব কিছু করে দিতেই বেশ কিছুক্ষণের মধ্যেই পুরো রেস্টুরেন্টের লোক ভরে গেছে। সবাইকে ফ্রি খাবার দেওয়া হতে লাগলো। সবাই খাওয়া দাওয়া শেষ করে প্রশংসা করতে লাগলো। প্রশংসা করে সবাই চলে গেল। এদিকে মিন্টু রানাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রানা ভাই, আমার কাছে যে টাকাগুলো ছিল সেই টাকা তো আজকেই শেষ হয়ে গেল। এখন কি করবো ভাই? এখন তো আমার কাছে কোনো টাকাই নাই যে আমি আরও ইনভেস্ট করতে পারবো। আরে তুমি চিন্তা করো কেন, আমি আর সাব্বির আছি না। তোমার টাকার প্রয়োজন হলে অবশ্যই দিব আমরা। এখন চলো পুরো রেস্টুরেন্টটা পরিষ্কার করে নতুনভাবে সাজিয়ে রাখি। কালকে 20% ডিসকাউন্ট দিয়ে এরপর খাবারগুলো বিক্রি করব। দেখা যাক কতটুকু বিক্রি করা যায়। হ্যাঁ রানা ভাই, সাব্বির তুইও একটু আমাদের হাতে হাতে কাজটা ধর, তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বাড়িতেও দিতে পারবো তাড়াতাড়ি। সবাই কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিল। রাতে খাওয়া দাওয়া শেষ করে মিন্টু অনলাইনে সব কিছু অর্ডার দিয়ে দিল আর লোকেশন দিয়ে দিল রেস্টুরেন্টের সামনে, যাতে ভোরবেলা এসে রেখে যায়। মিন্টু অর্ডার দেওয়া শেষ করে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকালে মিন্টু এবং বাকি 2 জন চলে আসলো সেই রেস্টুরেন্টে। এসে সকল কিছু রেডি করে রাখতেছে। এদিকে মিন্টু রান্না করছে। রান্না শেষ হতেই বেশ কিছুক্ষণ পর বাইরে 20% ডিসকাউন্ট দিয়ে একটা পোস্টার টাঙিয়ে দিতেই লোক আসতে লাগলো। আস্তে আস্তে সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যেতে লাগলো টাকা দিয়ে। সারাদিন এইভাবে যাওয়ার পর মিন্টু সবশেষে টাকাগুলো গুনে দেখে তার গতকালকে যে অ্যামাউন্টে টাকাটা খরচ হয়েছিল ওই টাকাটা উঠেছে, প্লাস আজকে যে টাকাটা খরচ হয়েছে ওই টাকাটা উঠেছে। এটা দেখে তো মিন্টু মহা খুশি। মিন্টু বলতে লাগলো, রানা ভাই, সাব্বির, আজকে আমাদের অনেক টাকা লাভ হয়েছে, যা বলে বোঝাতে পারবো না। গতকালকে যে টাকা ব্যয় হয়েছে ওই টাকা সুদে আসলে উঠে গেছে, আরও আমাদের প্রায় 10,000 টাকার মতো লাভ হয়েছে। হ্যাঁ, এইভাবেই চালিয়ে যাও। আর কালকে 20% লাভে বিক্রি করলে চলবে না, 15% দিতে হবে। এইভাবে আস্তে আস্তে কমাতে হবে। তবে 10%-এর নিচে কমালে আমরা লোক পাবো না, 10% থাকতে হবে। কিন্তু আমি তো একা বাইক ড্রাইভ করে ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে না। বারবার আসা যাওয়া করে আমি ক্লান্ত হয়ে যাইতেছি। আমাদের আরও একজন লোক নিয়ে নিলে খুব ভালো হবে। মিন্টু, সাব্বির একদম ঠিক কথা বলেছে। আমাদের যদি একজন শেফ আর একজন ডেলিভারি ম্যান রাখা হয় তাহলে আমাদের খাবারগুলোর মান আরও উন্নত হবে।
আরও অনেক টাকাও ইনকাম করতে পারা যাবে। আর 2 থেকে 3টা দিন দেখি, যদি দেখা যায় ভালো রেসপন্স আসতেছে তাহলে অবশ্যই আরও কয়েকজন লোক নিব। হ্যাঁ, আরও কয়েকজন লোক নিতে হবে। এখন চলো বাসায় চলে যাই। আপনারা বাসায় যান, আমার কিছু বাজার সদাই করতে হবে। বাজার সদাই করে রেখে এরপর আমি বাড়িতে যাব। এইভাবে অনলাইন থেকে অর্ডার দিলে আমাদের অনেক টাকা খরচ হয়। যেহেতু তুমি বাজারে যাবে তাহলে আমরা আর বসে থাকবো না, চলো আমরাও যাব তোমার সাথে। রানা, সাব্বির আর মিন্টু চলে আসলো বাজারে। বাজার থেকে সকল ধরনের সবজি এবং অন্যান্য যা যা কিছু লাগবে সব কিছু নিয়ে চলে আসলো রেস্টুরেন্টে। ভিতরে রেখে বাইরে আসতেই দেখতে পেল নাদিম দাঁড়িয়ে আছে। নাদিমকে দেখে মিন্টু বলতে লাগলো, হাই স্যার, ইউ আর হেয়ার? Yes, I came to see how your restaurant is doing. Yesterday, say a post on Facebook that your restaurant is doing very well. I come today for this, but when I arrived, it was closed. জি স্যার, সব খাবার শেষ হয়ে গেছে, তো এটার জন্য বন্ধ করে দিয়েছি। আর এখন বাজার সদাই কিনে এনে রেখে বাড়িতে যাইতেছি, যাতে কালকে সকাল সকাল এসে আবারও রান্না করতে পারি। Oh, I am calling you tell you something. Chicken is the most popular food here. If you keep this up all the time, your income will increase. Okay sir, but tomorrow morning you will have food here. I could not feed you anything. It's okay, no problem. নাদিম মিন্টুর সাথে কথা বলে ওইখান থেকে চলে গেল বাসায়। এদিকে মিন্টুও চলে আসলো বাসায়। বাড়িতে এসে তার পরিবারের সাথে কথা বলে খাওয়া দাওয়া করে নিল। এদিকে মিথিলার রিলেশন খুবই ভালো চলছে। বড়লোক পরিবারের ছেলের সাথে রিলেশন করেছে, যখন ইচ্ছে তখন টাকা চাইছে আর দিয়ে দিতেছে। এইসব করে তার দিন যাচ্ছে। এদিকে মিন্টু তার কাজ নিয়ে ব্যস্ত। দেখতে দেখতে কেটে গেল 4টি বছর। এই 4 বছরে মিন্টু বাড়িতে সব কিছুই তৈরি করে ফেলেছে এবং এই ইটালিতে তার আরও কয়েকটা রেস্টুরেন্ট তৈরি করেছে। ইটালিতে এখন সবচাইতে জনপ্রিয় হচ্ছে মিন্টুর রেস্টুরেন্টের খাবার। দূর দূরান্ত থেকে মানুষ এসে মিন্টুর রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে যায়। মিন্টু বসে আছে ক্যাশ কাউন্টারে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার আব্বু বলতে লাগলো, কি রে বাবা, কেমন আছিস? আজকে 4 বছর হয়ে গেছে, তুই এখনো একবারও দেশে আসলি না। দেশে আসলে তো তোর বিয়েটা পড়িয়ে দিতে পারতাম। আব্বু, এখন আমি বাড়িতে যাব না। এখন যেহেতু কাজে লেগে পড়েছি, সো আরও কয়েকটা মাস যাক, এরপর বাড়িতে যাব। সাব্বির এসে বিয়ে করে চলে গেছে, এখন শুধু তোর বিয়েটা বাকি আছে। তুই বিয়ে করে ফেললেই চলবে। বললাম তো আব্বু, আমি আরও 1 বছর পর বিয়ে করব। এর মধ্যে তোমরা আমাকে বিয়ে নিয়ে চাপ দিবে না। মেয়ে দেখে রাখো, তাহলেই হবে। মিন্টু আরও কিছুক্ষণ তার আব্বুর সাথে কথা বলে কলটা কেটে দিল। মিন্টুর কথা শেষ হতেই সাব্বির এসে বলতে লাগলো, মিন্টু, তুই তো বিয়ে করিস নাই, এখন চলে যা বাড়িতে, বিয়েটা করে আয়। কাজ তো সারা জীবনই করতে হবে। যেহেতু তোর বিজনেস আছে, আবার ফ্রি ভিসা, সেহেতু যেতেও পারিস আসতেও পারিস, তোর কোনো টাকা পয়সা লাগবে না। এখন বিয়ে করার কোনো ইচ্ছা নাই রে সাব্বির, আরও কয়েকটা দিন যাক, এরপর বিয়ে করব। আরেকটা কথা, তুই তো গ্রামে গিয়েছিলি, মিথিলার কোনো খোঁজ খবর জানিস? হ্যাঁ, মিথিলা একটা বড়লোক ছেলের সাথে রিলেশন করতো না। ওই ছেলেটা তাকে ধোকা দেওয়ার পর মিথিলা প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছিল। পরে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, এখন সুখে সংসার করতেছে। হঠাৎ তুই এই প্রশ্ন করলি কেন? আর তোর কাছে আমার কিছু প্রশ্ন আছে, উত্তর দিবি? আমি জানি তুই কি প্রশ্ন করবি, আমি তোর প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দিতেছি। তাহলে শুন কি হয়েছিল। 4 বছর আগে আমি মিথিলার সাথে দেখা করতে গিয়েছিলাম নদীর পাড়ে। পরে মিথিলা ওইখানে আমাকে চড় মেরেছিল, আবার অনেক অপমান করেছিল। কিন্তু আমি বারবার তার কাছে ফিরে গিয়েছিলাম, তবুও সে অপমান করেছিল। আমার টাকা নেই, বাড়ি গাড়ি নেই, কোনো কিছু নেই, এসব নিয়ে অনেক কথা বলেছিল। এখন আমার সব আছে, কিন্তু সে নাই। সে তো অবশ্যই দেখতেছে
যে আমার সব কিছু হয়েছে। আমি একবার গ্রাম যাই, এরপর তাকে গলায় জুতার মালা পরিয়ে ঘুরাবো। সে নিজের মুখেই বলেছে যে গলায় জুতার মালা পরে এরপর ঘুরবে। থাক, এইসব করার দরকার নেই। মেয়েটা হয়তো ওই সময় না বুঝে তোকে এত কিছু বলে ফেলেছে। এখন তো তুই বুঝিস, মেয়েটাও বুঝে। মিন্টু সাব্বিরের সাথে কথা বলে চলে আসলো বাসায়। মিন্টু এখানে তার নিজের একটা ফ্ল্যাট কিনেছে। খুবই ভালোভাবে চলাচল করতে পারতেছে মিন্টু। দেখতে দেখতে এইভাবে কেটে গেল আরও একটি বছর। মিন্টু তার হবু বইয়ের জন্য সকল কিছু কিনে নিল এবং তার আব্বু আম্মুর জন্য যা যা কেনার দরকার সব কিছু কিনে প্যাকিং করে সাব্বিরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বিমানবন্দরে। বোর্ডিং পাস করার পর মিন্টু কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো বিমানে। বসে বসে ফোন টিপছে। দেখতে দেখতে কেটে গেল 2 ঘন্টা। বিমান ক্যাপ্টেন তার কথা বলা শেষ করে বিমান আকাশে উড়াল দিল। দেখতে দেখতে দীর্ঘ 18 ঘন্টা পর চলে আসলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মিন্টু বিমান থেকে নেমে তার বোর্ডিং পাস কমপ্লিট করে সকল মালপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিল। দীর্ঘ 2 ঘন্টা পর বাড়িতে এসে কলিং বেল দিতেই মিন্টুর আম্মু বাড়ির দরজাটা খুলল। মিন্টুকে দেখে মিন্টুর মা জড়িয়ে ধরে বলতে লাগলো, কিরে বাবা, কেমন আছিস? আর তুই দেশে আসবি? আমাদেরকে জানালি না? সাব্বির তো আমাদের কিছু বললো না। আমি সাব্বিরকে বারণ করেছিলাম যাতে না বলার জন্য। আর আব্বু কোথায়? আব্বুকে ডেকে আনো, তোমাদের সব কিছু দিয়ে এরপর আমি কিছুক্ষণ ঘুমাবো। আর আমার বিয়ে কার সাথে ঠিক করেছো? তোর রবিন চাচাকে চিনিস? ওনার ছোট মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি। মিথিলাকে তো চিনিস? মিথিলার ছোট বোনের সাথে তোর বিয়ে ঠিক করেছি। মিন্টু তার আম্মুর মুখে এই কথা শুনে হা করে তাকিয়ে আছে আর মনে মনে বলতেছে, যাক আম্মু, আজকে একটা ভালো কাজ করেছো, তাকে তো রাগানো যাবে। এইসব মনে মনে ভাবতে ভাবতে মিন্টু তার একটা লাগেজ তার আম্মুর কাছে দিয়ে চলে আসলো। আরেকটা লাগেজ নিয়ে তার রুমে ফ্রেশ হয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। সন্ধ্যায় ঘুম থেকে উঠে মিন্টু একটা লাগেজ নিয়ে তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো মিথিলাদের বাসায়। কলিং বেল দিতেই মিথিলা এসে দরজা খুলে দিল। মিন্টুকে দেখে মাথা নিচু করে বলতে লাগলো, ভেতরে আসেন আপনারা। মিন্টু এবং তার আব্বু আম্মু বাড়ির ভেতরে ঢুকে পড়ল। মিথিলার ছোট বোনকে দেখানো শেষ হতেই মিন্টু মিথিলা ছোট বোনের হাতে লাগেজটা ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই লাগেজের ভিতরে আপনার জন্য বিয়ের সকল কিছু রাখা আছে। কালকে আমাদের বিয়ে হবে, আপনি এই সকল কিছু পরে রেডি থাকবেন। ঠিক আছে, কালকে পার্লার থেকে সেজে এসে বসে থাকবো। এই বলে মীরা লাগেজটা নিয়ে চলে আসে তার রুমে। এদিকে মিন্টু মিথিলার এক হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো ছাদের উপরে আর মিথিলাকে বলতে লাগলো, কি যেন বলছিলে? আমি কোনো কিছুই করতে পারবো না, আমার দ্বারা কখনো এসব সম্ভব না। এখন দেখেছো আমার দ্বারা কি সম্ভব আর কি সম্ভব না। সরি মিন্টু, আমি বুঝতে পারিনি যে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে। তুমি আমাকে মাফ করে দাও। তোমার ছোট বোনের কারণে তোমাকে মাফ করে দিলাম। আমি এখন রুমে যাই, তোমার ছোট বোনের কাছে ভালো থেকো। মিন্টু চলে আসলো মীরার কাছে। মীরাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে একটা চুমু দিয়ে বলতে লাগলো, যা এনেছিলাম পছন্দ হয়েছে তো, নাকি আরো কিছু লাগবে? আর কিছু লাগবে না, যা এনেছেন তাই হবে। আর আপনি এভাবে ধরবেন না, আমার কেমন জানি লাগে। এখন তো এরকম লাগবেই, কালকে আসল কাজ হবে। আজকে তাহলে আমি যাই, কালকে খুব সুন্দরভাবে সেজে গুজে রেডি থাকবে। এই বলে মিন্টু মিথিলাদের বাড়ি থেকে চলে আসলো তাদের বাসায়। রাতে খাওয়া দাওয়া করে তার আব্বু আম্মুর সাথে কথা বলে ঘুমাতে চলে গেল। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। 2 পরিবারের মাঝে ছোট করে একটা বিয়ের আয়োজন করা হয়েছে। এইদিকে মিথিলা আড়াল থেকে বারবার মিন্টুর দিকে তাকিয়ে দেখে আর কান্না করে। এছাড়া আর কি করবে? তার চেয়ে কোনো কিছুই করার নেই। সে যাকে ভুল বুঝেছিল আজকে এসে তার নিজের পায়ে দাঁড়িয়েছে। দেখতে দেখতে মিন্টু আর মীরার বিয়েটা হয়ে গেল। সন্ধ্যায় মীরাকে নিয়ে বাসায় চলে আসলো। সবার সাথে মিথিলাও আসলো। রাতে 12টায় মিন্টুর ঘরের ভেতরে ঢুকতেই দেখতে পেল মিথিলা তার ছোট বোনের সাথে বসে আছে। মিন্টু মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
আপনার ছোট বোনকে কিছু শিখিয়ে দিয়ে যান, রাতে তো আবার কান্না করবেন। মিথিলা আর চোখে তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। এইদিকে মিন্টু দরজাটা লাগিয়ে দিয়ে মীরার কাছে এসে মীরাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। বাকি আপনারা বুঝতেই পাচ্ছেন কি করবেন। এইভাবে একটা কথা কি জানেন, কাউকে কখনো অবহেলা করবেন না। সে অবহেলায় এমন দূরে যেতে পারে যাকে কখনো কল্পনাই করা যায় না। মিন্টুকে তো দেখলেন, সে কিভাবে তার নিজের জায়গা করে নিয়েছে। সব সময় জেদ রাখবেন যে এই কাজটা আপনি পারবেন, এই কাজটা আপনাকে করতেই হবে। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।